নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের পঞ্চদশ অধ্যায়ের পরবর্তী অংশ শুরু করি। বাদশাহ দেওয়ানি দিলে ফিরিঙ্গি কোম্পানিকে। আমি সরকারি খাজনা তাদের দিয়েছি সেখানে পাঠাবে বলে, তা বলে নবাব আলীবর্দীর পাঞ্জা মোহর দস্তখতি ফরমান নাকচ করে নয়া বন্দোবস্তি? তাহলে তো তাকেই মালিক ই মুল্ক বলে মেনে নেওয়া হলো। কভি না। নবাবের নিমক খেয়ে হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, এখন আবার তা না মেনে নিমক হারাম হয়? তাহলে তো মুসলমান থেকে ফের কেরিস্তান হতে হয় না। এ কভি নাহি হো সকতা হ্যায়। শুধু তাই বলেই ক্ষান্ত হননি তিনি। 3 দিন পর ঠাকুর পাড়ায় ঘোষণা করেছিলেন আর এখানে এই ঠাকুর পাড়ায় তিনি থাকবেনই না। যেখানে জমিনের মালিক হিসেবে সেলাম আদায় করে আজ 3 পুরুষ কাটিয়ে এলেন, সেখানে খাজনা গেল, সেলাম যেখানে যেতে বসেছে সেখানে আর তিনি থাকবেন না ঠাকুর পাড়ায়? কভি না, এ কভি না হো সকতা হ্যায়। চলো ঠাকুর শরীফে গিয়ে বাস করব। ঠাকুর শরীফ কাকদ্বীপের কাছে একটা দ্বীপের মতো জায়গা। বাকসিদ্ধ গুল মোহাম্মদ ঠাকুর নবাব মীর কাসেমের আমলে নগদ টাকা সেলামি দিয়ে এই দ্বীপটি নানকার হিসেবে একরকম খরিদি করেছিলেন। তখনও মীর কাসেমের সঙ্গে কোম্পানির ঝগড়া বাঁধেনি। সে ফরমানে নবাবী মোহরের সঙ্গে কোম্পানির এক সাহেবের দস্তখত ছিল, কারণ নবাব মির্জাফর কোম্পানির দেনা সূত্রে মেদিনীপুর অঞ্চল কোম্পানিকে ছেড়ে দিয়েছিলেন। সে বন্দোবস্ত মতো কোম্পানির সইয়ের দরকার ছিল। তাতে আপত্তি দিতে কোম্পানির এতবার ছিল না। তিনি ফিরিঙ্গিকে খাজনা দিতে হবে যে মুলুকে, সে মুলুকে বাস করবেন না। দ্বীপটায় কিছু প্রজা ছিল, হযরত গুল মোহাম্মদ ঠাকুরের সমাধি ছিল, আবাদি জমি ছিল, সে প্রায় 500 বিঘার উপর। সেখানে গিয়ে বাস করবেন তিনি। তাই করেছিলেন তিনি। এখানকার পাকা ইমারত, পুকুর, বাগ বাগিচা সব ফেলে চলে গিয়েছিলেন ঠাকুর শরীফে। সে চলে যাওয়ার কথা শ্যামনগরের লোকের মুখে আজও শুনতে পাওয়া যায় সুলতা। সেদিন নাকি ঠাকুরপাড়ার বাকি লোকেরা, পাইকপাড়ার পাইকেরা, এমনকি লাট যুগলপুরের ব্রাহ্মণ ছাড়া অন্য সকলে পথের দুপাশে দাঁড়িয়ে সেলাম দিয়েছিল আর কেঁদেছিল। মাঝলা ঠাকুর হাতির উপর চেপে গঙ্গার ঘাট পর্যন্ত এসেছিলেন। ছেলেরা এসেছিল ঘোড়ায়, বয়েল গাড়িতে, মেয়েরা পালকিতে। জ্ঞাতিরাও কয়েক ঘর তার সঙ্গে গিয়েছিল, তাদের পুরুষেরা হেঁটে আর মেয়েরা বয়েল গাড়িতে। মাঝলা ঠাকুর হাতির উপর বসে দুধারে মুখ ফিরিয়ে সেলাম ফিরিয়ে দিতে দিতে গিয়েছিলেন, সেলাম আলাইকুম, সেলাম আলাইকুম, সেলাম আলাইকুম। গঙ্গার ঘাটে দেখা হয়েছিল মাধব দে সরকারের সঙ্গে। দে সরকার মেদিনীপুর থেকে ফিরছে। লাট যুগলপুরের তালুকদারি সে কোম্পানির মেদিনীপুর কালেক্টর সাহেব বাহাদুরের কাছ থেকে বন্দোবস্তের কাগজ নিয়ে ফিরছে। সেটা 1794 সাল। খবরটা সে নিজেই দিয়েছিল মাঝলা ঠাকুরকে। সেলাম করেই দিয়েছিল। মাঝলা ঠাকুর এক মুহূর্ত ভেবে নিয়ে বলেছিলেন, তাহলে এই বুড়ো হাতিটা তোকে দিয়ে গেলাম মাধব। নতুন জমিদার হলি, হাতিতে না চললে মানাবে না, তবে এটাকে যেন খেতে দিস। মরা হাতির লাখ টাকা দামের লোভে না খেতে দিয়ে মেরে ফেলিস না, তাহলে তোকে অভিসম্পাত লাগবে, বুঝলি? আমাদের বংশের সিদ্ধাই তো জানিস। মাধব দে সরকার বৈষ্ণব ফোঁটা তিলক কাটত, গলায় কণ্ঠি পড়ত। সে খুশি হয়ে সেলাম করে বলেছিল, গোবিন্দর নামে দিব্যি করে বলছি ঠাকুর সাহেব, গলার কণ্ঠি ছুঁয়ে বলছি, দোবো দোবো দোবো। ওদিকে তখন গ্রামে সর্বরক্ষা পাড়ায় ঢাক বাজতে শুরু করেছে। বাজনা শুনে তাড়াতাড়ি নৌকোয় চড়ে ঠাকুর সাহেব বলেছিলেন, জলদি নাও খুলো রে মাঝি, জলদি জলদি। সেদিন ঠাকুর মিঙারা ঠাকুরপাড়া ছেড়ে চলে যাচ্ছেন বলে শ্যামনগরের ব্রাহ্মণ সজ্জনে ঢাক বাজিয়ে গ্রাম দেবতা সর্বরক্ষের কাছে পুজো দিয়েছিল। তারা খুশি হয়েছিল। এবার মাধব সরকার ভক্ত বৈষ্ণব মানুষ জমিদার হলো। এবার তাদের সুখের দিন এলো।
তারা এবার গুরুর মতো থাকবে। কিন্তু কিছুদিনের মধ্যেই ভুল ভাঙল। দে সরকারের গোমস্তা এলো আদায় করতে, বসলো চণ্ডী মণ্ডপে, থোকা কর্চা খুলে সকলকে খাজনার ফর্দ শোনালে। 3 বছরের খাজনা বাকি। রহমত ঠাকুরের সঙ্গে কোম্পানির যে সময়টা ঝগড়া চলেছে, সে সময় কোম্পানির ঢোল দিয়ে গিয়েছে যে কোম্পানি খাস করলে লার্জ গল্পুর। সেই সময় থেকে খাজনা প্রজাও দেয়নি, রহমত ঠাকুরও আদায় করেননি। তিনিই বলেছিলেন, ঠিক বাত, ফয়সালা হোক, তারপর নেওয়া যাবে। সেই খাজনার সঙ্গে সিকি সুদ চড়িয়ে খাজনা দাবি করলে দে সরকারের গোমস্তা। ব্রাহ্মণ কায়স্থ সদ্গ্রহ প্রজারা শুনে স্তম্ভিত হয়ে গেল। সুদ? সুদ কিসের? বাকি খাজনার সুদ, যা ঠাকুরেরা কখনো নেয়নি। ঠাকুর সাহেবরা মুসলমান, সুদ তাদের কাছে হারাম, শাস্ত্রে নিতে বারণ আছে। কিন্তু তারা যে নানা আবওয়াব নিতেন গো। দে সরকার কর্তা মহাজনী করে সুদ নিয়ে সামান্য অবস্থা থেকে জমিদার। সুদ তিনি নেবেন, তাকে তো কোম্পানিকে 3 বছরের টাকা গুনতে হয়েছে। ঠাকুর সাহেবরা দিতেন বছরে 100 টাকা সরকারি খাজনা, দে সরকার কর্তা দিয়েছেন বছরে 700। সুদ না নিলে জমিদারি রাখবেন কি করে? তাছাড়া বন্দোবস্ত তো এখন বছর বছর, তার মানে কোম্পানি তো বাড়িয়েই যাবে। ব্রাহ্মণেরা চুপ করে থেকে বলেছিলেন, সুদ না দিলে? হেসে গোমস্তা বলেছিল, ওলায়েত শিরজা বলেছিল, তা আমি কি করে বলবো? দে সরকার বলবেন। কোম্পানির হুকুম তো ঢালোয়া হুকুম। খাজনা আদায়ের জন্য কি কাণ্ড ঘটতেছে বাংলাদেশে ও কি বাছেন তো? ধরিয়ান বাঁধি রাখ, বুকে কাঠ চাপাও, ব্যাগ চালাও, পিঠে বেল কাঁটার ডাল দিয়া পিটো, খাজনা আদায় করো। রেজা খাঁর মতন জবরদস্ত আদমি গেল, এখনো দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং মজুদ নতুন আইন করে দিছে। এখন জমিদার দে সরকারের মর্জি। শুনতেছি এবার কোম্পানি আইন করতেছে, পাকা ধান মাঠে আটক দিয়া খাজনা আদায় করাবার আইন করবেন। বললাম তো, এখন প্রজার মতি আর জমিদারের তাগত। তবে মর্জি বলে একটা বাহা আছে। এই তো আমাদের ঠাকুর সাহেবের দিল সায় দিল না, মর্জি উঠল না, ছেড়ে দিলে ঝুটা চিজের মতন। গোমস্তাটি পাকা গোমস্তা। দে সরকার তাকে হিজলির নবাব বংশের যে ছিটে ফোটা তখনও ছিল, তাদের সেরেস্তা থেকে এনে বহাল করেছিলেন। তার সেরেস্তায় তিনি গ্রামের 2-4 জন জ্ঞাতি জাতির মধ্যে থেকে নিয়েছিলেন। তারা নিতান্তই ছিল নিরীহ আমলা। যে সেরেস্তা হাতের মুঠোয় কাবেজে থাকে, সেই রকম লোক সেরেস্তায় রেখেছিলেন। যেমন খাজাঞ্চি, হিসেব নবিশ, খাস যোগ তদারকদার, গরু বাছুর তদারকদার, এইসব কাজ তারা করত। বাকি কাজ, যেখানে প্রজার সঙ্গে কারবার, নায়েব গোমস্তা, এসব ছিল মুসলমান এবং অন্য জায়গার লোক, যাদের পক্ষে ব্রাহ্মণ কায়স্থ বা গ্রামের লোক বলে চক্ষু লজ্জার কোনো কারণ নেই। গোমস্তা ওয়ালে মির্জার কথার জবাব ব্রাহ্মণেরা ঠিক খুঁজে পাননি। বাংলাদেশের দেওয়ান গঙ্গা গোবিন্দ সিং রেজা খাঁর খাজনা আদায়ের অত্যাচারের কথা তাদের অজানা ছিল না। তারা সেদিন বুঝতে পেরেছিলেন ঠাকুর মিঙাদের তালুকদারির মধ্যে তারা কতটা সুখে এবং নিরাপদে ছিলেন। তবু তারা হাল ছাড়েননি। তারা দল বেঁধে গিয়েছিলেন রাধানগর দে সরকারের বাড়ি। দে সরকারের বাড়ি তখনও কাঁচা দেওয়ালের উপর খড়ের চালের বাড়ি। কেবল একতলা একটি দালানে রাধা গোবিন্দ, নিত্যানন্দ এবং জগন্নাথের সেবা প্রতিষ্ঠা করেছেন। সামনে খড়ের আটচালা, আটচালার সামনে খড়েরই একখানা ওই আটচালার মতোই সেরেস্তাখানা, তাও হালে তৈরি হয়েছে। সেইখানে তক্তাপোষে ফরাস করে তাকিয়া হেলান দিয়ে বসে কাছারি করেন। নিচে আটচালার মেঝের উপর তালপাতার চাটাই, খেজুর চাটাই বিছানো একদিকে, আর 2খানা তক্তাপোষের উপর শতরঞ্চ বিছানো। ব্রাহ্মণেরা যখন পৌঁছলেন, তখন ওই সেরেস্তাখানা কাছারির সামনে মাধব দে সরকার বাঁ হাতে রূপো বাঁধানো হুঁকো ধরে তামাক খাচ্ছিলেন, আর সামনে বাগিচার পত্তন করছিলেন। নারকেলের বাগান লাগাবেন। পরনে থান ধুতি। তখন বিলিতি রেলির কলের কাপড় আমদানি হয়েছে। পায়ে চটি, গায়ে একটা মেরজাই,
কপালে তিলক, গলায় কণ্ঠি, তার সঙ্গে একটি সোনার সরু হার চিকচিক করছে। ব্রাহ্মণদের দেখে সমাদর করে দে সরকার আহ্বান করে বললেন, আসুন আসুন আসুন, পবিত্র হলো আমার নতুন কাছারি। বলেই হুঁকো বাঁহাতে ধরেই হেঁট হতে চেষ্টা করে বললেন, ওহ! কাতর আর্তনাদ করে উঠলেন। তারপর সেই স্বল্প একটু হেঁট অবস্থাতেই ডান হাত কপালে ঠেকিয়ে বললেন, ব্রাহ্মণেভ্য নমঃ। কোমরে এমন দাগ ও দরদ লেগেছে, ওহ! বলে সোজা হয়ে দাঁড়ালেন। হেসে সুরেশ্বর বললে, ব্রাহ্মণেরা সেকালের ইন্টেলেকচুয়াল, একালের ইন্টেলেকচুয়ালের মতোই চতুর। দে সরকারের মুখে একসঙ্গে হাসি এবং যন্ত্রণার অভিনয় তাদের দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি। মুহূর্তেই তাদের চিত্ত বিরূপ হয়ে উঠেছিল। তারা প্রত্যাশা করেছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী ফোঁটা তিলক কাটা দে সরকার পূর্বের মতোই তাদের পায়ের ধুলো নিয়ে মুখে বুকে ঠেকাবেন, কিন্তু বুঝলেন জমিদার দে সরকার তাদের আর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। দে সরকার এই কদিনের মধ্যেই জমিদার হয়ে দ্বিতীয় জন্ম নিয়েছে। সে দে সরকার মরে বেঁচেছেন। ব্রাহ্মণ দলের অগ্রণী ছিলেন তখন জনার্দন ভট্টাচার্য, বিমলাকান্তের মাতামহ পদ্মনাভ ভট্টাচার্যের পিতামহ। তিনি বৃদ্ধ তখন, কিন্তু খাঁটি বামুনের তেজ তার ছিল। তিনি বলেছিলেন, হয়েছে বাবা মাধব, ওই ঠের, ওতেই আশীর্বাদ করছি। তা বড়ই দুঃখের কথা, কোমরে দাঁকো বাদ ধরল। তা ধরে বিষয়ের বোঝা যখন ঘ্যাঁচ করে মাথায় চাপে, তখন দুর্বল মানুষ হলে খ্যাঁচ করে কোমরে দাঁকো বাদ ধরে যায়, ও আর সারে না বাবা। তা বেশ, ঘোড়ার কুমড়ে বিষয়ীর দাঁকো আর বামুনের পায়ে ফাট, এ না হলে মানায় না বাবা। কিন্তু এক কাজ করতে পারো বাবা, কোম্পানির চরণ ঠেকিয়ে নিতে পারো ওখানে। শুনেছি কোম্পানি নাকি পাদুকো, মানে ভূমিষ্ঠ হবার সময় মাথায় আগে ভূমিতে ঠেকেনি, পা আগে ঠেকেছিল। নইলে পৃথিবী দলন করবার শক্তি পাবেন কোথা থেকে? নিশ্চয় পাদুকো ওরা, তুমি খবর নিও। ব্রাহ্মণেরা বাকপটু, সেখানে তারা যত চতুর, তার থেকে বিষয়কর্মে এবং বাস্তবতা বোধে অনেক গুণে চতুর দে সরকার। তিনি শ্লেষকেও শ্লেষ বলে ধরেননি, সুবুদ্ধির মতো হেসে বলেছিলেন, বড় ভালো বলেছেন, বড় ভালো বলেছেন। কোম্পানির জন্মকালে যদি পা দুটোই সর্বাগ্রে সদম্ভে মাটিতে পড়ে না থাকে, তবে দুনিয়া পদদলিত করে বেড়াচ্ছে কি করে? ঠিক কথা, ভাববার কথা। আটচালায় এনে সমাদর করে শতরঞ্চ পাতা তক্তাপোষের উপর বসিয়ে কড়ি বাঁধা ডাবা হুঁকোয় তামাক খাইয়ে জিজ্ঞাসা করেছিলেন, তারপর সকলে মিলে আপনারা এই সময়ে মানে? সমস্ত কথা শুনবার আগেই দে সরকার সব জানতেন। তিনি প্রস্তুত হয়েছিলেন এবং লোহা উত্তপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সে সুতীক্ষ্ণ বোধ তার ছিল। তিনি সেই মুহূর্তের অপেক্ষা করে শুনেই যাচ্ছিলেন বিবরণ, এবং ঠিক মুহূর্তটিতে এতখানি জিভ কেটে বলেছিলেন, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব হে, আপনারা ব্রাহ্মণ, আপনাদের কাছে সুদ গোমস্তা ওয়ালে মির্জা হাজার হলেও ও তো হিন্দু নয়। ও ঠিক বুঝতে পারেনি, তাই কি হয়? আপনাদের সুদ নাই, আপনারা ব্রাহ্মণ, আপনারাও তামাদি বলবেন না। ও যেমন ঠাকুরদের সময় ছিল তেমনি চলবে। তবে ব্রাহ্মণরা, এমনকি একালের ইন্টেলেকচুয়ালরাও বিষয় বুদ্ধিতে ভোঁতা বললে রাগ করো না সুলতা। 1937 সালেই সেটেলমেন্টে পলিটিক্যাল ইন্টেলেকচুয়ালদের কেমন করে ঠকিয়েছিল কল্যাণেশ্বর, সে বলবো তোমাকে যথাসময়ে। এখন আবার সেকালে ফিরে চলো। ব্রাহ্মণেরা ওই কটা কথাতেই উত্তপ্ত অবস্থা থেকে ঠান্ডা হয়ে এসেছিলেন। পদ্মনাভ ভট্টাচার্য বলেছিলেন, আবার তবে রাখছো কেন বাবা? তবে এটা কি ব্যক্ত করো? বলছি মানে দেখুন, আমাকে সম্পত্তি বজায় রাখতে হবে, তাতে সুদ ব্রাহ্মণের কাছে না নিয়ে চালাবো, তাতে আমার ধর্ম আছে, কিন্তু সকলকে মানে দৌড়বস্তু প্রজার, তবেটা আমার তৎসম্পর্কে। ব্রাহ্মণেরা হেরে গেলেন।
এক মুহূর্তে ধর্মপ্রাণ দে সরকারের দুঃখ অনুমান করে বললেন, নিশ্চয় নিশ্চয়, এতে কথা কি আছে, নিশ্চয়। দে সরকার নিবেদন করলেন, তাহলে নিবেদন নাই, আমি বলি কি, আপনারা খাজনা বাবদ টঙ্কা আমানত রাখুন, আমানতি রোকা নিন, তারপর হিসাব নিকাশ করে চেক রসিদ দেওয়া হবে। খুশি হয়ে ব্রাহ্মণেরা উঠে এলেন। দে সরকার কোমরে দাগ ও ব্যথা নিয়ে কোনো ক্রমে ঈষৎ হেঁট হয়ে ব্রাহ্মণেভ্য নম বলে প্রণাম সারলেন। এবার ব্রাহ্মণেরা অখুশি হলেন না। ঠাকুর মিঞাদের সেলাম দিতে হতো, সেটা দিতে হলো না। সঙ্গে সঙ্গে দে সরকারের কাছে প্রাপ্য প্রণামটা গেল, আর আমানতের প্যাঁচে পড়লেন। সুদ রেহাইয়ের বদলে, হিসাবের বদলে ঠাকুর মিঞাদের আমলের যার যত বাকি ছিল তাও দেও দাঁড়ালো। তখন তারা জ্ঞানচক্ষু বিস্ফারিত করে দাঁড়ালেন। ইতিমধ্যে ঝগড়াটা আরো পাকল সর্বরক্ষেতলার বলি নিয়ে। সর্বরক্ষা দেবী গ্রাম দেবতা, শক্তিমূর্তি একখণ্ড পাথর, তাতে মুখ হাত পরিয়ে কাপড় দিয়ে সাজিয়ে বিজয়া দশমীতে, মাঘী পূর্ণিমাতে পূজা হয় বলি দিয়ে। সেবায়েত চিরকাল জমিদার, কিন্তু ঠাকুরেরা মুসলমান বলে তাদের নামে সংকল্প ছিল না। আগের কাল থেকে জমিদারের দেওয়া জমি বাবদ একজন প্রজা একটি পাঁঠা এনে দিত, বলি হতো। সংকল্প হতো গ্রামবাসী প্রধানতম ব্রাহ্মণের নামে, তিনিই পেতেন ওই বলির প্রসাদ। দে সরকারের সঙ্গে ঝগড়া লাগলো এই নিয়ে। দে সরকার বললেন, আমি হিন্দু জমিদার, এখন সংকল্প আমার নামে হবে, বলি আমি পাবো। আর ঝগড়া হলো ষষ্ঠীতলায়। ষষ্ঠীতলায় পুজোর সময় দে সরকার গিন্নি অষ্টাঙ্গে গয়না পরে বউ বেটি নিয়ে এসে ভট্টাচ বাড়ির গিন্নিদের সামনে দাঁড়ালেন। সঙ্গের কর্মচারী বললে, ঠাকুরনরা একটু সরে বসবেন গো, রানীমা এসেছেন, ওনার পুজো হয়ে যাক আগে, তারপর আপনারা সব পুজো করবেন। বাড়িতে জামাই বাবুরা এসেছেন, বসে আছেন, কর্তা হুকুমও দিয়েছেন, তার বাড়ির পুজো আগে হবেন। সেকালের ব্রাহ্মণ গৃহিণী তারা লাল সুতো হাতে বেঁধে কৃষ্ণনগরের মহারানীর গায়ে জল ছিটিয়ে দেমাক করে বলে এসেছিলেন, আমার হাতের লাল সুতো আছে তাই বাংলাদেশের মান আছে। গ্রাহ্যও করেননি মহারানীকে। তা এ তো দে সরকার। কে একজন প্রখরা ব্রাহ্মণ কন্যা বলে উঠেছিল, দাঁড়াতে বল রে মুখ পোড়া, দাঁড়াতে বল তোর চামচিকে রাজার চামচিকে রানীকে। দে সরকার যদি রাজা হয় তবে চামচিকেও পক্ষীদের রাজা। রানী মা মরণ, তোদের জিভে আর কিছু আটকায় না। তারা সরে তো বসেনি, বরং ইচ্ছে করে দেরি করেছিলেন। ঠায় রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন দে সরকার রানীকে। ঝগড়া এরপর থেকেই বাঁধল। দে সরকার সুযোগ পেলেন সুদ সমেত বকেয়া আদায়ের। কোম্পানির পার্মানেন্ট সেটেলমেন্টের আমল। জমিদার যারা খাজনা নিয়মিত যোগায় তাদের খাতির করে কোম্পানি। দে সরকারের মোটা খাস চোট ছিল। গোটা ঠাকুরপাড়ার ঠাকুরদের নানকার তিনি আত্মসাৎ করেছেন। তার সঙ্গে মহাজনী। তিনি মামলা মোকদ্দমা করেও বছর বছর কিস্তি মাফিক খাজনা জুগিয়ে যান। জানেন সবুরে মেওয়া ফলে, আর জানেন হাতে মারার চেয়ে ভাতের মারাই মোক্ষম মার। তারপর লর্ড বেন্টিংকের আমলে মুন্সেফি আদালতের ছত্রছায়ায় আশ্রয় পেয়ে মামলায় মামলায় ব্রাহ্মণদের পাকে পাকে প্যাঁচ কষতে শুরু করেছিলেন। ব্রাহ্মণেরা কিন্তু আশ্চর্য জাত। তারা প্যাঁচে পড়লেও প্যাঁচ ছাড়ালেন উল্টো প্যাঁচ কষে। গোটা যুগলপুর লাটের মুসলমান সদগোপ ব্রাত্যদের এক করে আশ্চর্য একটি জোট বেঁধে তুললেন। শেষ পর্যন্ত দে সরকার একটা মিটমাট করতে বাধ্য হলো। ব্রাহ্মণদের সুদ উঠিয়ে দিয়েছিলেন। বকেয়া খাজনা যা দাবি করেছিলেন দে সরকার, ঠাকুর মিয়াদের আমলের বাকি জড়িয়ে তাও ছেড়ে দিয়েছিলেন, এবং বৃদ্ধির দাবি আর তুলতেই সাহস করেননি। শেষ বয়সে হঠাৎ পঙ্গু হয়েছিলেন মাধব দে সরকার। তাতে তার ধারণা হয়েছিল যে ব্রাহ্মণদের শাপে এই ব্যাধি ধরেছে তার। তারপর তার ছেলে নিতাই দে সরকার, সেই টেরা মানুষটি, যে ব্যক্তিটি সোমেশ্বর রায়ের কাছে পদ্মনাভ ভট্টাচার্যের বাকি খাজনার টাকা পাই পয়সা গুনে নিয়ে খুঁটে বেঁধে প্রণাম করে চলে গিয়েছিল,
নিতাই দে সরকার, মাধব দে সরকার থেকে গুণী মানুষ ছিল জমিদার হিসেবে। যে প্রণাম উঠিয়ে দিয়েছিলেন মাধব দে সরকার কোমরে ডাকো বাতের জন্যে, সে বাতকে সে প্রশ্রয় দেয়নি। অজস্র প্রণাম দিয়ে সে শেষ পর্যন্ত নামমাত্র একটা বৃদ্ধি, টাকায় 2 আনা, তা সকলের সম্মতি নিয়ে আদায়ও করলে। কিন্তু তাতে খুশি হলো না। টাকায় 2 আনা বৃদ্ধি, এ যে ভিক্ষে নেওয়া হলো। তবু অধীর সে হলো না, সুযোগ মিলল। 1858 সালে সিপাহী বিদ্রোহের পর দে সরকার সে সুযোগ পেলে। জন রবিনসন এসে তাকে মহাজন ধরলে। কুঠি চালাবার জন্যে টাকা চাই, টাকার উপর মোটা সুদ, বছরখানেক চড়া সুদে টাকা নিলে কুঠি চালাবার জন্যে, সময় মতো শোধও দিলে। দে সরকার লোকটাকে 1 বছরে বাজিয়ে চিনে নিলে। মিউটিনির পর ভারতবর্ষ ইংল্যান্ডেশ্বরীর খাসমহল হতেই দাপট বাড়ল ইংরেজদের। তার সঙ্গে জন রবিনসনের হাত লম্বা হয়ে উঠল। 2টো কুঠি ছিল তার, কিন্তু চলতো না খুব ভালো। মদ আর ব্রাত্য নারীর নেশায় ব্যবসা সে ঠিক চালাতে পারত না। দে সরকার টাকার কারবার করতে করতে বললে, সাহেব, তুমি যুগলপুরে কুঠি করো, আমার জমিদারি, আমি তোমাকে সাহায্য করব, টাকা দেবো। ওখানকার জমিতে এখান থেকে অনেক ভালো নীল জন্মাবে। জন রবিনসন ওখানে ঠাকুরপাড়ায় কুঠির পত্তন করলে। দে সরকারের আর একটা উদ্দেশ্য ছিল, সেটা ওই সাহেবের খুঁটির জোরে ওই যুগলপুরের ব্রাহ্মণদের সে শায়েস্তা করবে। তখন লালমুখ সাহেব কলির দেবতা হয়ে উঠেছে এদেশের মানুষের কাছে। জন রবিনসনের আর একটা উৎসাহের কারণ ছিল, এখানে পাকপাড়ার নারী। কিছুদিনের মধ্যেই রবিনসনের ঘোড়ার খুরের শব্দে এবং ধুলোয় যুগলপুরের মানুষ, ব্রাহ্মণ, কায়স্থ সকলে চকিত হয়ে উঠল। জমিতে জবরদস্তি নীল বোনা আরম্ভ হলো। পাইকে ভরে উঠল নীলকুঠি। ব্রাহ্মণেরা মাথায় হাত দিয়ে বসল। দে সরকার পালকি চড়তে শুরু করলে। দুপাশে পাইক না নিয়ে হাঁটে না। 2য় বৎসরের বিমলাকান্তের জমিতে জবরদস্তি নীল পড়ল। ঠাকুরদাস পাল তখন 35 বছরের জোয়ান। তার অহংকার ছিল কীর্তিহাটের জামাই এবং শরিক বিমলাকান্তের জোরদার সে। তার জমিতে বাঘেরও ধান খাবার ক্ষমতা নেই। হঠাৎ তার জমিতে নীল বুনতেই সে চিঠি লিখলে কাশিতে বিমলাকান্তকে। এ অপমানের অত্যাচারের প্রতিকার না হইলে সে জমি করিতে পারিবে না। যাহা হয় প্রতিকার করিতে আজ্ঞা হয়, একবার না আসিলে প্রতিকার হইবে না। ইতি সেবক শ্রী ঠাকুরদাস পাল। কিছুদিন পর শ্যামনগরের ঘাটে এসে একখানা নৌকা লাগলো। নৌকা থেকে নামলেন বিমলাকান্ত নয়, 18-19 বছরের কমলাকান্ত। সুন্দর সুপুরুষ, গৌরকান্তি, কাশীর জলহওয়ায় আর ব্যায়ামে গড়া শক্ত দেহ, উজ্জ্বল দীপ্ত উগ্র চোখ, নাকের ডগাটি ঈষৎ স্থূল, অনেকটা বিমলাকান্তের মতো। আবার যারা বীরেশ্বর রায়কে দেখেছে তারা বলবে চোখের দৃষ্টি আর নাকের ডগার ঈষৎ স্থূলতার মধ্যে তার স্পষ্ট আদল। বাবা আর মামার মতো একই সঙ্গে। তোমাকে যেমন ভাবে বলে যাচ্ছি সুলতা, ঠিক এমনি ভাবেই সেদিন কীর্তিহাটের রায়বংশের সত্যটি আমার মনের সামনে একটির পর একটি করে ভেসে উঠেছিল। সেদিন গোয়ালপাড়ায় যে ঘটনা ঘটল তার প্রতিক্রিয়ায় মনের মধ্যে এই অতীত কাহিনী ভিড় করে মুখ বাড়িয়ে কখনো ভয় দেখাচ্ছিল, কখনো যেন সজল চোখে আমাকে বলছিল, এর প্রায়শ্চিত্ত তুমি করো, তুমি করো। আবার এক এক সময় বলছিল, মিথ্যের কবরে চাপা পড়ে আমরা মুক্তি পাচ্ছি না, কবর খুঁড়ে তুলে আমাদের মুক্তি দাও। কাঁসাই তখন বিস্তীর্ণ বালির রাশি। এক পাড় থেকে আর এক পাড় পর্যন্ত পথ অনেকটা। গোয়ালপাড়ার পাড়ে ভাঙন, লাল কাঁকর আর কাঁকর জমা পাথরের চাইয়ে চাইয়ে বাঁধা পড়েছে। ওদিকে একটা স্রোত, তারপর খানিকটা চড়া, সেখানে কিছু চাষ হয়। তারপর এদিকে কীর্তিহাটের দিকে আর একটা স্রোত, তারপর এদিকেও লাল কাঁকর আর পাথরের চাইয়ে গড়া শক্ত পাড়। ওদিকে সিদ্ধপিঠের জঙ্গল, সেখানে শালবন, বনকদম, শিমুলের গাছ, বেউর বাঁশের ঝাড়। এদিকে কীর্তিহাটে বিবিমহলের বাঁধানো পোস্তার নিচে বড় বড় সেগুন গাছের জঙ্গল। তার অনেক বড় গাছ কেটে
মেজ তরফ বিক্রি করেছেন, তার শেকড় এবং বীজ পড়ে অসংখ্য চারা হয়েছে, সেও একটা ছোটখাটো জঙ্গল। এইখানে এসেই গোয়ান মেয়েগুলো মেজদির সঙ্গে কথা বলতো। একটা দহ আছে বিবিমহলের বাঁধা ঘাটে, সেখানে সাঁতার দিতে আসতো গ্রীষ্মের দুপুরবেলা। এখান থেকেই কাল রাত্রে আমাকে ডেকেছিল ওই হ্যারিস। এই এতটা পথ বালি ভেঙে এসেছিলাম আমি অতীতের ভূতে পাওয়া মানুষের মতো। কেবল ওই মুখগুলো দেখেছিলাম। ওই ঘাটে এসে ঠিক তুমি যে প্রশ্ন করলে একটু আগে, ঠিক সেই প্রশ্ন আমার মনেও জেগেছিল। রায় ভট্টাচার্য বংশের এই ধারা সত্যই কি ওই মহাশক্তির অভিশাপ, নাকি হেরিডিটির প্রভাব, না উপচে পড়া সম্পদের বিষক্রিয়া? কিছুতেই ওই অভিশাপের কথাটাকে উপেক্ষা করতে পারিনি। ওইটা কি আমার সবচেয়ে বড় মনে হয়েছিল। তাই বাড়ি এসেই চিঠির দপ্তর খুলে বসে সমস্তটা আগাগোড়া পড়তে শুরু করেছিলাম। তোমাকে বলেছি, পুলিশ এসে ঘর খানাতল্লাশ করতে গিয়ে অতুলেশ্বরের বিরুদ্ধে কিছু পায়নি, কিন্তু ওই কাঁকড়া বিছে ভরা দামি সেগুন কাঠের সিন্দুক ভর্তি চিঠির দপ্তর বের করে দিয়ে গিয়েছিল। আমি একটি একটি করে পড়ে রায়বংশের এই ইতিহাসটুকু বের করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। 1859 সালের জানুয়ারি মাসের একখানা চিঠি পেয়েছিলাম, মস্ত মোটা চিঠি। চিঠিখানা কাশী থেকে বিমলাকান্ত ভট্টাচার্য লিখেছিলেন রায়বাড়ির কুলপুরোহিত রামব্রহ্ম ন্যায়রত্নকে। আজ কথা আরম্ভ করবার সময় যে রেশমি কাপড়ে বাঁধা কাগজের বান্ডিলটা টেবিলের উপর রেখে বসেছিল, সেটার বাঁধন খুলতে খুলতে সুরেশ্বর বললে, পূর্বেই বলেছি 1857 সালে এখানে এসে সিপাহী বিদ্রোহের বিভীষিকা মিটলে বীরেশ্বর রায় জমিদারি নিয়ে প্রমত্ত হয়ে পড়েছিলেন। না পড়েই বা কি করবেন? জীবনে তখন তার নারীর নেশা কেটেছে, কাটিয়ে দিয়েছে সোফিয়া বাই। জীবন নেশা নইলে কাটে না। নেশা তখনই দরকার হয় না যখন পেটের ভাত জোটে না। পেটে দুবেলা দুমুঠো অন্ন জুটলে তখন আর নেশা নইলে জীবন কাটে না। হয় ভগবান, নয় নারী, নয় বিষয়। বীরেশ্বর রায়ের ভগবান নেশা ছেলেবেলা থেকে ছিল না, নারীর নেশাও কেটেছে, সুতরাং বিষয় তাকেই আঁকড়ে ধরেছিলেন। যেটাকে সংসারে নেশার জিনিস বলে, অর্থাৎ সুরা, সেটা হলো নেশার ক্ষুধা বাড়াবার ওষুধ। ভগবান ভজতে গিয়েও মদ খায়, নারী নেশাতেও মদ নইলে চলে না, বিষয়ের নেশাতেও ওটা চাই। অন্তত ভূ সম্পত্তি নিয়ে যারা মাতে, সেকালে তাদের 90% জনই মদ্যপানে ক্ষুধা বাড়াত। বীরেশ্বর রায় ওই দুটোকে সম্বল করে কীর্তিহাটের কাছারির জাঁকজমক বাড়িয়ে জেঁকে বসেছেন। কলকাতা থেকে খানসামা, ছিলামবাদ্দার, খিদমতগার, আর্দালিহর করা, চাপরাশি, দারোয়ান এনেছেন। দেউড়িতে পেটা ঘড়িতে ঘণ্টা পরে ঘণ্টায় ঘণ্টায় মামলা সেরেস্তা প্রকাণ্ড করে ফেলেছেন। জমিদারি সেরেস্তার আর একটা ফ্যাঁকড়া বেরিয়েছে, দাদন সেরেস্তা। নায়েব গিরীন্দ্র আচার্যের নাম হয়েছে ম্যানেজার। তাছাড়া খাজাঞ্চি সেরেস্তা, হিসাব নিকাশ সেরেস্তা চিরকাল ছিল, তারও কায়দা কানুন বেড়েছে। নতুন ঘর বাড়ির পত্তন হয়েছে, পুরনো ঘর বাড়ি মেরামত হয়ে ঝকঝক করছে। আস্তা বলে ঘোড়া এসেছে, গাড়ি এসেছে। হাতি ছিল গোড়া থেকে, আরও একটা হাতি কিনেছেন। আশা সোটা তাও কিনেছেন নতুন করে। কাছারি কালী মন্দিরের, নাট মন্দিরের দক্ষিণে এবং পূর্বে সারি সারি ঘরে বসত, তার ঘরদোর বেড়েছে। নতুন আসবাবে নতুন ঢঙে সাজানো হয়েছে। আসবাব খাস সাহেবি দোকানের, ঢঙও সাহেবি। ঘরে ঘরে ক্লক ঘড়ি, সেগুলি একসঙ্গে বাজা চাই, মিনিটে মিনিটে মিল চাই, তার জন্য আলাদা লোক। এ বিবিমহল সাহেব সুবার জন্য নির্দিষ্ট। ম্যাজিস্ট্রেট, কালেক্টর, এসপি, ডেপুটি সাহেবরা আসবেন, এখানে থাকবেন। বীরেশ্বর রায় কালীবাড়ি সংলগ্ন কাছারিতে বড় একটা আসতেন না, প্রণাম করতে হবে বলে আসতেন না। তিনি কালীবাড়ি এবং কাছারির লাগোয়া যে প্রথম অন্দরমহল, সেখানেই থাকতেন, সেখানেই ছিল তার কাছারি। রায়বাড়ি রায়বংশের আর কেউ নেই। থাকবার মধ্যে তার মা রাজকুমারী কাত্যায়নী দেবীর দুঃসম্পর্কের 10-12টি পোষ্যপোষ্যা, তার মধ্যে বৃদ্ধ বিধবার সংখ্যা বেশি। তারা বিমলাকান্তের জন্য তৈরি পিছনের মহলটায় থাকত।
সেদিন বিকালবেলায় বীরেশ্বর রায় বসে মামলা সেরেস্তার কাগজ দেখছিলেন। পাশে বসেছিলেন ম্যানেজার গিরীন্দ্র আচার্য আর মামলা সেরেস্তার নায়েব। পরামর্শ চলছিল গোপাল সিংয়ের মকদ্দমা নিয়ে। গোপাল সিং মণ্ডলান আদাই মহাল বীরপুরের মণ্ডল, তাকে উচ্ছেদ করে মৌজা বীরপুর খাস আদায়ে আনতে হবে। তার জন্য এক বীরপুর মহলে 400 নম্বর বাকি খাজনার মামলা দায়ের হয়েছে। এছাড়া খোদ গোপাল সিংয়ের সঙ্গে দেওয়ানি ফৌজদারি জড়িয়ে 25 নম্বর মামলা। অবস্থাটা একটু জটিল হয়ে উঠেছে। প্রজারা সকলেই গোপাল সিংয়ের বশীভূত। তারা বলছে মণ্ডল গোপাল সিংয়ের হাতে খাজনা দেয় বরাবর, তারা তাকেই জানে, তার সঙ্গেই তাদের বন্দোবস্ত, তাকে ছাড়া অন্য কাউকে খাজনা দেবে না, জমিদারকে খাজনা দেবে গোপাল সিং। বীরেশ্বর রায় বসে ভাবছেন। গিরীন্দ্র আচার্য নিজের মাথার তালু নখ দিয়ে ক্রমাগত চুলকে যাচ্ছেন। মামলা সিরিস্তার নায়েব আসন পিড়ি হয়ে বসে ভাবছেন। প্রজারা একথা সকলে বললে মণ্ডলান উচ্ছেদ হওয়া শক্ত হবে। বীরপুর মৌজার মণ্ডল জমিদারকে আদায় দেও 1,500 টাকা, নিজের থাকে প্রায় 500। উচ্ছেদ হলে এই আদায় হাসতে হাসতে 3,000-এ দাঁড়াবে। কিন্তু সে কথাটা বড় নয়, বড় কথা গোপালের মণ্ডলগিরি ঘোচাতে হবে, না হলে অপমানের শোধ হবে না। গোপালকে এনে কাছারিতে বসাতে হবে মেঝের উপর মাদুরের আসনে। বীরেশ্বরের সোজা হিসেব, হেরে হারানো। মুন্সেফ কোর্টে হারলে জজ কোর্ট, সেখানে হারলে হাইকোর্ট। তমলুক থেকে মেদিনীপুর, সেখান থেকে কলকাতা। চলুক না প্রজা, কত চলতে পারে। আচার্য হঠাৎ মাথা চুলকানো বন্ধ করে বললে, এক কাজ করা হোক। বীরেশ্বর রায় তার মুখের দিকে তাকালেন। নায়েব সোজা হয়ে বসল। আচার্য নায়েবের মুখের দিকে তাকিয়ে বললেন, মামলার সমন সমস্ত গায়েব করে পেয়াদাকে দিয়ে জারি হইল রিটার্ন লিখিয়ে দাও, বুঝেছ? আজ্ঞে। তারপর ডিগ্রি হোক একতরফা, বুঝেছ? আজ্ঞে। কতক ডিগ্রি হোক, কতক মামলার মাঝখানে টাকা দাখিল হোক। আজ্ঞে। বুঝলে না, আমরাই প্রজার নামে টাকা দাখিল করলাম, বুঝেছ? বুঝেছি আজ্ঞে, হ্যাঁ এবার বুঝেছি। যা ডিগ্রি হলো তার কতকগুলো আমরাই টাকা দাখিল করলাম, ঘরের টাকা ঘরে এলো। 2, 4 কি 10 নম্বর রেখে দাও, তামাদির মুখে মুখে জারি করে জিইয়ে রাখা, বুঝেছ? আজ্ঞে হ্যাঁ, জলের মতো। এ মোক্ষম পথ। হ্যাঁ আজ্ঞে, এর আর মার নেই। প্রজাদের জমিদারের সঙ্গে সম্বন্ধ স্বীকার হয়ে গেল। আজ্ঞে হ্যাঁ, আমাদেরও হারও হলো না। বাবা বীরেশ্বর, তুমি কি বলো? বীরেশ্বর বললেন, তা তো হলো সব, কিন্তু প্রজার খরচ হলো না, অবস্থায় তারা দুর্বল হলো না। ধৈর্য ধরতে হবে বাবা। তিনি আঙুল তুলে বললেন, 3 বছর। 3 বছর পর নিলেম উচ্ছেদ 2 মামলাতে জড়িয়ে দেব। এদিকে খোদ গোপালের সঙ্গে চলুক ফৌজদারি দেওয়ানি। সুলতার চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠেছিল বিস্ময়ে। তার দিকে তাকিয়ে সুরেশ্বর বললে, বিস্মিত হচ্ছ তুমি? সুলতা বললে, তা হচ্ছি, না হলেই বিস্ময়ের কারণ হতো আমার পক্ষে। সুরেশ্বর বললে, তখন ভারতবর্ষে ইংরেজ রাজত্ব এস্টাবলিশড বাই ল। সামন্ত ভূস্বামীরা জমিদারে পরিণত হয়েছেন। মাইট ইজ রাইট, সেটা একমাত্র ইংরেজের। ভূস্বামীদের বিদ্রোহ দমনে লাঠিচার্জের রাইট নেই। যা করো আদালত মারফত। তাদের যুদ্ধ পিপাসা মেটাবার রণক্ষেত্র তখন একটি আদালত, মকদ্দমাই তখন যুদ্ধ। এ যুদ্ধে রক্তক্ষয় হয় না, রক্ত শোষণ হয়। ফর্মটা পাল্টেছে। গিরিয়ার যুদ্ধে আলীবর্দী খাঁ রুমালে পাতলা ইট বেঁধে সরফরাজ খাঁর কাছে পাঠিয়েছিলেন কোরআন বলে। পলাশির যুদ্ধে মির্জাফর যুদ্ধবিরতির আদেশ দিয়েছিলেন ক্লাইভ সাদা ফ্ল্যাগ দেখিয়েছে বলে। যুধিষ্ঠির যে যুধিষ্ঠির দ্রোণগুরুকে বধ করবার সময় অশ্বত্থামা হত ইতি গজ বলেছিলেন। প্রেমের কথা এক্ষেত্রে তুলব না, কিন্তু যুদ্ধে এ আছেই। তোমাদের নতুন কালে এ মামলা যুদ্ধ গৌণ হয়ে ভোট যুদ্ধ বড় হয়েছে। বলো তো সুলতা, হলপ করে, সে যুদ্ধে ফলস ভোটিং হয় কি না?
রাগ করো না, আমি জমিদারির সপক্ষে আদৌ নই। আমি খুশি হয়েছি, আজই আমার জ্ঞাতিরা এসেছিল জমিদারি উচ্ছেদ হচ্ছে, আইনটা বলবৎ হবার আগে তারা জমিদারির অন্তর্গত খাস জোত, খাস পতিত, ভুয়ো চেক কেটে রায়বংশের নানা জনের নামে প্রজাপত্তন করতে চায়। তাতে জমিদারি গেলেও আসল বস্তু জমির একটা বড় অংশ রায়বংশের দখলেই থেকে যাবে। কিন্তু তাদের সে প্রস্তাবে আমি রাজি হইনি। কমলেশ তারই জন্য দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আমাকে গাল দিচ্ছিল, তাও দেখে গেছো। তার হয়ে তোমার কাছে মাপ চেয়েছি, বলেছি ও ইতর, নেশাখোর। তার সঙ্গে এটা বলিনি যে কমলেশ একজন উৎসাহী চরম বামপন্থীদের মতবাদের সমর্থক, পার্টি মেম্বার না হলেও তাদের দলের একজন বড় ভরসা। সুলতা বললে, কংগ্রেসের কথা বললে না? সুরেশ্বর বললে, তাও বলেছি, অতুলেশ্বরের কথা। তাছাড়া রাজা, জমিদার এরা তো সবাই এখন কংগ্রেসের দলে। কয়েকজন জোরদার, অন্তত একজন মহারাজ কুমার কমিউনিস্ট পার্টিতে আছে। তোমাদের দল খুঁজলে গোপনে আমিষভোজী দু চারজন মিলবে। কিন্তু ও কথা থাক, আমার জবানবন্দি দিয়ে যাই, তুমি শুনে যাও। সন্দেহ হলে প্রশ্ন করে ঘটনাটাকে পরিষ্কার করে নিও। তার বেশি অধিকার নিলে তোমার পক্ষেও সেটা ট্রেসপাস করা হবে। সুলতা হেসে বললে, বলো। সুরেশ্বর বললে, ঠিক সেই সময়েই আটদালি এসে সেলাম করে দাঁড়িয়েছিল। বীরেশ্বর রায় তার দিকে মুখ তুলে তাকাতেই সে আবার সেলাম করে বলেছিল, ছেদি সিং আসিয়েছে বানারস সে। ছেদি সিং? চঞ্চল হয়ে উঠেছিলেন বীরেশ্বর রায়। ছেদি সিংকে তিনি 2 বছর আগে কাশী পাঠিয়েছিলেন, ভবানী কাশীতে বিমলাকান্তের বাড়িতে আছে কিনা জানতে পাঠিয়েছিলেন। কাশীতে যদি বিমলাকান্তের বাড়িতে সে থাকে তবে তার সঙ্গে বিমলাকান্তের সম্পর্ক কি তাই জানতে চেয়েছিলেন। রাজা রাধাকান্ত দেব বলেছিলেন, বিমলাকান্ত তাকে তার এক ভগ্নীর কথা বলেছিলেন। তার সন্দেহ হয়েছিল তার এ ভগ্নী ভবানী ছাড়া আর কেউ নয়। ছেদি সিং ছাড়া আর কাউকে এ কাজের ভার তিনি দিতে পারেননি। বিশ্বাসী ছেদি তার বাপের কাছে বাচ্চা চাকর ছিল। তারপর 15-16 বছর বয়সে সে তার চাকর হয়েছিল। তার যৌবনে সে তার দেহরক্ষীর মতো ছিল, তার সঙ্গে ছায়ার মতো ফিরত। ছেদি এখন বৃদ্ধ, তাকে পেনশন দিয়ে কলকাতার বাড়িতে রেখেছিলেন। ছেদি যখন কাশী যায় তখন বিদ্রোহ সবে শুরু হয়েছে। সে যাবার পর বিদ্রোহের আগুন জ্বলল গোটা উত্তর ভারত জুড়ে। কাশীতেও বিদ্রোহের আগুন জ্বলেছিল। বিদ্রোহে ইংরেজের ক্ষতি সামান্যই হয়েছে, কিন্তু তার প্রতিশোধে ইংরেজ করেছে সেখানে বিভৎস নরমেধ যজ্ঞ। 10-12 বছরের ছেলেদের গুলি করে মেরেছে, মানুষকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে গাছের ডালে, আগুন জ্বালিয়ে হিন্দুস্থানীদের পাড়ার পর পাড়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। বিহারে আরায় কুমার সিংহের অধীনে বিদ্রোহ হয়েছিল। আরা থেকে সাসারাম পর্যন্ত তিনি কোম্পানির গোড়াদের জীবন দুর্বহ করে শেষ পর্যন্ত ইংরেজের গুলিতে মারা গেছেন। সেখানেও ইংরেজ তার প্রতিহিংসার আগুনে ছারখার করে দিয়েছে সমস্ত কিছু। এর মধ্যে ছেদি বেঁচে আবার ফিরে আসবে এ প্রত্যাশা বীরেশ্বর রায় করেননি। বিমলাকান্ত, কমলাকান্ত বেঁচে আছে এ খবর অবশ্য পেয়েছেন। 58 সালের প্রথমেই মিউটিনির ঝড় শান্ত হয়ে আসছে। তখন চারিদিকে শুধু বিচারের নামে ফাঁসি চলছে। সেই সময় বিমলাকান্ত চিঠি লিখেছিলেন, রামব্রহ্ম ন্যায়রত্নকে লিখেছিলেন, শ্রী চরণাম্বুজেষু অশেষ ভক্তিপূর্বক নিবেদন মেতং। পরে লিখি যে এই নিদারুণ সংকটপূর্ণ কালে সকল মানবী বিদেশস্থ আপন আপন স্নেহাস্পদ ও আত্মীয়বর্গ সম্পর্কে উদ্বেগ অনুভব করিতেছেন। সংবাদ না প্রাপ্ত হইলে সকলেই চিন্তিত হইয়া ধারণা করিতেছেন যে তাহারা হয়তো আর জীবিত নাই। এমন এক মন্বন্তরায় ইহা স্বাভাবিক। সেই কারণে আপনাদিগের জ্ঞাতার্থে নিবেদন যে আমাদিগের জন্য চিন্তা করিবেন না। কমলাকান্ত সহ আমি শ্রী শ্রী কালীমাতা ও শ্রী শ্রী নারায়ণের অনুগ্রহে নিরাপদ কুশলে রহিয়াছি। বড়ই দুর্যোগ এবং দুঃসময় অতীত হইল। বর্তমানে অত্রস্থ স্থানে
ক্রমশ শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আসিতেছে। কীর্তিহাট ত্যাগ করিয়া আসিবার পর হইতে এতাবৎ কাল পর্যন্ত কোনো পত্রাদিই আমি লিখি নাই। তাহার কারণ মনে মনে ইহাই ভাবিয়াছি যে পত্র আদান প্রদানে শ্রীযুক্ত বীরেশ্বর ভায়া আপনাদের উপর ক্রুদ্ধ হইবেন। বড়ই কষ্ট অনুভব করি, কিন্তু ইহা যখন আমার উপর দৈবরসের ফল, তখন ইহা লইয়া পরিতাপ করিয়া কি ফল? যাহা হোক, আমি বুঝিয়াছি আমি দূরে থাকিলেই মঙ্গল হইবে, তাহাতে আমিও শান্তিতে আছি। এখানে আসিয়া আমি একটি কর্ম গ্রহণ করিয়াছি। আদালতে দেশীয় ভাষা হইতে ইংরাজিতে অনুবাদকের পদ প্রাপ্ত হইয়া ভালোই আছি। শ্রীমান কমলাকান্ত যথারীতি অধ্যয়নাদি করিতেছে। শ্রীযুক্ত বীরেশ্বর ভাতৃজীবনকেও কর্তব্যবোধে একখানি পত্র লিখিলাম, তদীয় কলিকাতাস্থ বাসভবনের ঠিকানায়। তিনি প্রত্যুত্তর দেবেন কিনা জানি না, সম্ভবত দিবেন না। পরিশেষে আপনাদের নিকট নিবেদন, আপনারা তাহাকে অনুরোধ করিয়া সংসারী করুন। এত বড় রায়বংশ, তাহার একমাত্র উত্তরাধিকারী কমলাকান্ত। কমলাকান্তের উপর শ্রীযুক্ত বীরেশ্বর রায়বাবু প্রসন্ন নহেন। এক্ষেত্রে মদীয় বিবেচনায় তিনি বিবাহ করিয়া সংসারী হইলে পুত্রকন্যাদি জন্মিলে তাহার মঙ্গল হইবে। তাহাকে বলিবেন, আমি পত্রেও তাহাকে লিখিয়াছি যে কীর্তিহাট হইতে আসিবার কালীন যে অর্থ ও অলঙ্কারাদি পাইয়াছিলাম, কপর্দকও ব্যয় করি নাই। তাহা সবই মজুদ আছে এবং তাহাকে সামান্য সামান্য লগ্নি ব্যবসায়ে বৃদ্ধিও করিয়াছি। তদুপরি বর্তমানে কর্ম করিয়া যাহা উপার্জন করিতেছি, তাহাই লইয়া কমলাকান্ত সন্তুষ্ট থাকিবে এবং কমলাকান্ত অধ্যয়নে কৃতি হইয়া উঠিতেছে। সম্প্রতি নবপ্রবর্তিত বিয়ে পরীক্ষা দিবে, পাশও করিবে। ইচ্ছা করিলে সে কোনো উত্তম সরকারি চাকুরিও পাইতে পারে। আইন অধ্যয়ন করিয়া উকিলও হইতে পারিবে। তাহাকে আমি এখন হইতেই বুঝিয়াছি, সে ভবিষ্যতে কীর্তিহাট সম্পত্তির কোনো অংশই দাবি করিবে না। আপনাদের কুশল প্রাপ্ত হইলে সুখী হইব। আপনি এবং পূজনীয় শ্রী গিরীন্দ্র আচার্য খুড়া মহাশয়কে মদীয় সভক্তি প্রণাম জানাইতেছি। অধিকার কি? ইতি প্রণত শ্রী বিমলাকান্ত দেবশর্মা ভট্টাচার্য। পত্রখানা রামব্রহ্ম ঠাকুর তাকে দেখিয়েছিলেন। তিনি পড়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলেন। সুরেশ্বর বললে, জানো সুলতা, এই চিঠিখানা পড়ে সেদিন আমার বারবার ভ্রু কুঁচকে উঠেছিল। মনে মনে কল্পনা করতে চেয়েছিলাম বীরেশ্বর রায় চিঠিখানা পড়ে সেদিন কি করেছিলেন। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।